আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ জমানাতে ২০০৯ সনে যে পিলখানা হত্যাকাণ্ড ঘটেছিল বা বিডিআর বিদ্রোহ ঘটেছিল, হোয়াট এভার মেবি, এটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি কালো অধ্যায়। এরকম একটা দুঃখজনক ঘটনা, যে দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে একটি বাহিনীর বিডিআর, বাংলাদেশ রাইফেলস, সেই ব্রিটিশ জমানা থেকে এই নামটি চলে আসছে। তো সেই নামটিকে বাদ দিয়ে নতুন একটি নাম দেওয়া হয়েছে বিজিবি। তো সেই যে বিডিআর, যেটির ধারাবাহিকতা, ট্রেনিং সবকিছু সেই ব্রিটিশ জমানা থেকে চলে আসছিল। পাকিস্তান জমানাতে সেটা ছিল যে নাম, ওই একই নামে পরিবর্তন করে বিডিআর হয় স্বাধীন বাংলাদেশে। আমি অনেক দিন বিডিআরের মধ্যে, আমি যখন ঢাকা কলেজে পড়ি অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে পড়ি, আমার ঠিক মনে নাই, বেশ কিছুদিন বিডিআরে থাকার সুযোগ হয়েছিল। আমার এক আত্মীয় ওখানে চাকরি করতেন, আমি তার বাসায় থাকতাম। তো সেই বিডিআরের ভেতরকার, একেবারে পিলখিয়ানার ভেতরকার যে পরিবেশ এখন আমার চোখের মধ্যে ভাসে। দ্বিতীয়ত, আমার যে বাসাটি ঢাকাতে, আমার যে ধানমন্ডি বাড়ি, এটি একেবারে বিডিআরের লেকের পাড়ে। এপাশে একেবারে নাইম ঢাকা কলেজের গলির একদম শেষ বাড়িটা, ওখানে আমি থাকি। এরপর তৃতীয়ত, যে এই ঘটনাটি যখন ঘটেছে তখন আমি সংসদ সদস্য। চতুর্থত, এই ঘটনা যেদিন ঘটল সেটি সকালে যখন ঘটেছে, সেই সময়টিতে আমরা একটা ট্রেনিংয়ে ছিলাম। আর আমার স্ত্রী, পরিবার পরিজন, এটা তারা সৎচক্ষে এই দৃশ্য দেখার সুযোগ হয়েছে। এবং সকাল 10টা থেকে যে কয়জন 6-7 জন সংসদ সদস্য যারা শেখ হাসিনার বাড়িতে এসেছিলেন, আমি তাদের মধ্যে একজন ছিলাম। এবং ওই বাড়িতে সেই সকাল 10টা থেকে, অর্থাৎ যমুনাতে সকাল 10টা থেকে সেই বিকাল 4টা পর্যন্ত আমরা সেখানে ছিলাম। কাজেই এই ঘটনাটি, প্রেক্ষাপটটি একটি অদ্ভুত, আমি একটার সঙ্গে আরেকটা কখনো মেলাতে পারিনি। আমার মধ্যে যে ভয় ছিল, যে আতঙ্ক ছিল, ক্ষমতা হারানোর যে আতঙ্ক কাজ করেছিল, এবং ওই দিন বা ওই রাতে মন্ত্রীপাড়ার যে দৃশ্য, যেটা আমি দেখেছি এবং ক্ষমতার একদম কাছাকাছি থেকে যা কিছু দেখেছি, তার সঙ্গে পরবর্তীকালে আরও কয়েকটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। সেই ঐতিহাসিক ঘটনাটা হলো যে আমি যখন আবার 2013 সনে জেলে গেলাম, কাশিমপুর জেলে, ওই জেলে প্রায় 800 সেই বিডিআরের যারা সাজাপ্রাপ্ত হয়নি তখনও, যাদের বিচার চলমান ছিল এবং অনেকে সাজা পেয়েছেন, তারা সেখানে ছিলেন, চাকরিচ্যুত সেই বিডিআর কর্মকর্তা না, ঠিক বিডিআর সদস্য। তো তাদের সঙ্গে খুব অন্তরঙ্গ পরিবেশে কথাবার্তা বলার সুযোগ হয়েছে এবং ভিতরে যে আসলে কি হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আমি অন্তত 300-400 জন লোকের সাক্ষাৎ নেওয়ার আমার সুযোগ হয়েছিল। জেল থেকে বেরোয় আমি একটা বই লিখি, এমপির কারাদহন, যে বইটি বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে অনেকদিন ছাপা হয়েছিল নিয়মিতভাবে। তো সেখানে এই কথাগুলো ছাপা হচ্ছিল এবং ওটা সম্ভবত সরকারের যারা লোকজন রয়েছেন তারা ওইটা সহ্য করতে পারেননি। ফলে ওই বইটির অর্ধেক অংশ বাংলাদেশ পত্রিকায় ছাপা হয়েছিল, আর বাকি অংশ সেই পত্রিকা কর্তৃপক্ষ 2013 সনে ছাপাতে পারেনি। যা হোক, সেটি বই আকারে ছাপা হয়েছে, অনেক মানুষ পড়েছেন। কিন্তু সমস্যাটা হলো যে আমাদের দেশে তো আসলে বইপত্র পড়া বা পত্রপত্রিকা পড়া, এটি কর্তা ব্যক্তিদের আসলে ধাতে হয় না। দ্বিতীয়ত, যে দার্শনিক চিন্তাভাবনা দিয়ে ঘটনার ভিতর থেকে অন্য একটি ঘটনা বের করা এবং কোনো একটি ঘটনার মধ্যে কী কী মনস্তাত্ত্বিক বিষয় থাকতে পারে সেই বিষয়গুলো অনুসন্ধান করার মতো যে দার্শনিক মন দরকার, সময় দরকার, ধীর শক্তি দরকার, এটি আমাদের দেশের বেশিরভাগ মানুষের নেই। ফলে আমাদের দেশে অনেক মানুষ তৈরি হয়েছে, গোপাল ভাঁড় তৈরি হয়েছে, মীর জাফর তৈরি হয়েছে, ইয়ার লতিফ, রায় দুর্লভ তৈরি হয়েছে, কিন্তু একজন ইবনে খালদুন, একজন হেগেল, একজন কার্ল মার্কস আমাদের এই বাংলার জমিনে কখনো তৈরি হয়নি। আমাদের সর্বোচ্চ দার্শনিক সেটা হলো আহমদ ছফা। আমাদের সর্বোচ্চ দার্শনিক এখন সেই আহমেদ ছফার যে ছাত্র ডক্টর সলিমুল্লাহ খান। এর উপরে এখন এই যে বিডিআরের প্রসঙ্গ নিয়ে কথা বলছি এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতা আসার পরে সকলের একটা দাবি ছিল যে এখানে মানুষের যে সন্দেহ, যে অবিশ্বাস এবং মানুষের যে একটা সেন্টিমেন্ট, এটা বিডিআর হত্যাকাণ্ড বা বিদ্রোহ, তার পরবর্তীতে এটার পুনর্গঠন এবং এটা নিয়ে আওয়ামী লীগ সরকার যে একটা তদন্ত রিপোর্ট করেছিল সেটা, এবং যে বিচার কার্য, মানে এটা কোনো অবস্থাতেই মানুষের আবেগের সঙ্গে যায়নি, বিশ্বাসের সঙ্গে যায়নি। এটার সঙ্গে কতটা ফ্যাক্ট ছিল, কতটা ফ্যাক্ট ছিল না, এটা পরের ব্যাপার। যেটা ছিল, যখন এই ঘটনাটা ঘটলো তারপরে দেশে দেশের বাইরে একটা নিদারুণ প্রচারণা, সেটা হলো এই কাণ্ড ঘটিয়েছে
ভারত। দ্বিতীয় প্রচারণা হলো সেটা 2009-10 সনে ব্যাপক প্রচারণা, ভারত এই ঘটনাটা ঘটিয়েছে। আর এই ভারতের এই কর্ম ঘটানোর জন্য সেনাবাহিনীর মধ্যে ভারতের যারা এজেন্ট ছিলেন তারা, স্বয়ং শেখ হাসিনা এবং তার যে সকল রাইট হ্যান্ড ছিলেন, যেমন তাপস, তারপরে সেই জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, ওনারা রাজনৈতিকভাবে এই বিষয়গুলো অর্গানাইজ করেছেন। তারপর জনাব সোহেল তাজ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত, আর সাহারা খাতুন তো মরে বেঁচেছেন। এই জিনিসগুলো প্রচারটা চলছিল 2009 সাল থেকে। আওয়ামী লীগ শত চেষ্টা করেও এই প্রচারণার বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করতে পারেনি। 2 নম্বর হলো যে পরবর্তীতে যখন আওয়ামী লীগের ক্ষমতা নিরঙ্কুশ হয়ে গেল 2016-17 সনের পর থেকে, তখন এই বিডিআর মিউটিনিটি, এই বিষয়টিকে তারা পাত্তাই দিতে চায়নি। যাই হোক, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন, আসার পর এই বিডিআর হত্যাকাণ্ডের বা বিডিআর মিউটিনি, বিদ্রোহ যেটা, এটাকে নিয়ে একটি তদন্ত কমিশন গঠন করা হলো এবং সেই তদন্ত কমিটির প্রধান রূপে জনাব ফজলুর রহমান নামক একজন কর্মকর্তা, যিনি একসময় বিডিআর এর ডিজি ছিলেন, একজন মেজর জেনারেল। তো তিনি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলেন, টুপি পরেন, সম্ভব জামাতের রিক্রুট, জামাত ঘেঁষা, এরকম ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেন বা ট্যাগ দেওয়ার চেষ্টা করেন। আমি ভদ্রলোককে ব্যক্তিগতভাবে চিনি না, তবে তার কথাবার্তা শুনলে মনে হতো যে তিনি বেশ রাগী একজন মানুষ, ড্যাশিং হিরো। তারপর এত কিছু চিন্তা ভাবনা করেন না, লাইক আদার মিলিটারি অফিসার। তিনি খুব স্ট্রেট ফরওয়ার্ড হইতে কথা বলেন, তার মধ্যে ভারত বিদ্বেষ প্রবল। তিনি মনে করেন যে বাংলাদেশের হাতে যে ক্ষমতা রয়েছে এবং জিও পলিটিক্যাল কারণে বাংলাদেশের যে শক্ত অবস্থান আছে, এটাকে পুঁজি করে যদি ভারতের 7 সিস্টার আক্রমণ চালানো হয়, এমনকি মায়ানমারে যদি আক্রমণ চালানো হয়, তাহলে এই যে এখন রোহিঙ্গাদের যে সমস্যা, জনাব ফজলুর রহমানকে যদি সেনাবাহিনীর প্রধান করা হয় অথবা তাকে যদি নিরাপত্তা উপদেষ্টা করা হয়, তিনি একেবারে প্রথমে যে কাজটি করবেন সেই কাজটি হলো তিনি একেবারে এই আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করবেন এখন, বা আগে সেই মায়ানমার আর্মির সঙ্গে যুদ্ধ করবেন, যুদ্ধ করে পুরো সেই রোহিঙ্গা অঞ্চল এটি তিনি দখল করে নেবেন এবং বাংলাদেশের সঙ্গে একীভূত করে ফেলবেন। এই কথা তিনি খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে গত কয়েক বছর যাবৎ টেলিভিশনে তিনি বলে আসছেন। দ্বিতীয়ত, তার সময়টিতে ভারতীয় যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ, সেই বিএসএফ এর সঙ্গে বিডিআর এর একটা সংঘর্ষ হয়েছিল এবং সেই সংঘর্ষে বিএসএফ এর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং ধরে নেওয়া হয় যে ওই যুদ্ধের সকল যে কৃতিত্ব, ওটাকে যুদ্ধ বলবেন না ওটাকে সংঘর্ষ বলবেন সেটা পরের ব্যাপার, ওটা জনাব ফজলুর রহমানকে একটা বীরত্বের পর্যায়ে নিয়ে গেছে এবং বিডিআর এর যারা সাধারণ সদস্য সবাই মনে করেন যে সেনাপতি যদি থাকতে হয় তাহলে ফজলুর রহমান সাহেবের মতোই থাকতে হয়। তো ভদ্রলোকের সঙ্গে আমার সরাসরি কখনো দেখা হয়নি, কথা হয়নি। তো তিনি টেলিভিশন টক শোতে আসেন, বিশেষ করে যে সকল ইসলামপন্থী বাদ্যক মানুষ, জনাব ফজলুর রহমান, তিনি অ্যাভারেজ বাঙালির চেয়ে লম্বা। লম্বা মানুষ একটু সরল সোজা হয়, এত প্যাচগোছ তারা বোঝে না। আমাদের দেশে লম্বা মানুষদেরকে বেকুব বলে বেশিরভাগ মানুষ, কিন্তু যেহেতু তিনি সেনাবাহিনীর একজন বড় কর্তা ছিলেন, তাকে এই কথা না বলে তাকে তিনি অন অ্যাভারেজ ক্রিটিক্যাল না, সহজ সরল স্ট্রেট ফরওয়ার্ড আপনি বলতে পারেন। কিন্তু আমাদের দেশে লম্বা মানুষের নানা রকম কথা আছে। আলতাফ হোসেন চৌধুরীকে তো আপনারা চিনেন, সেই পটুয়াখালীর এমপি, সাবেক বিমান বাহিনী প্রধান। তো তার সঙ্গে একজন স্থানীয় রাজনীতিবিদ, বেশ লম্বা চূড়া, ফজলুর রহমান সাহেবের মতো লম্বা। তো একটা বিরোধ আছে। তো সেই বিরোধের প্রেক্ষিতে তিনি সেই ভদ্রলোকের, লম্বা ভদ্রলোকের বরিশালের আঞ্চলিক ভাষায় নাহল গাছ হিসেবে ডাকেন। নাহল গাছ মানে নারকেল গাছ। আর লম্বা মানুষকে আমাদের বরিশাল অঞ্চলে বলে লম্ফা। ওই লম্ফাটা কি করলো? তো ফজলুর রহমান এরকম লম্বা চওড়া একজন মানুষ। আর সেনাবাহিনীতে যারা চাকরি করেন, লেফট করেন, তো তারা পায়ের উপর এত বেশি তাদের জোর থাকে, তাদের সবারই হাঁটুতে প্রবলেম হয়। অনেকের 10-12 বার পর্যন্ত এই নি অপারেশন করতে হয়। এই জন্য অনেকে দুষ্টুমি করে বলেন যে তারা লেফট করতে করতে তাদের বুদ্ধি হাঁটুতে নেমে যায়। তো এরকম বিভিন্ন কথাবার্তা ফৌজি যারা লোকজন রয়েছেন তাদেরকে নেওয়া হয় এবং তারা এটা খুব এনজয় করেন, ভীষণ রকম এনজয় করেন। তো সেই ফজলুর রহমান সাহেবকে একটি কমিশন প্রদান করে তদন্ত রিপোর্টের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি সেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। এই প্রতিবেদনের সত্য মিথ্যা, বাস্তবতা বা বাস্তবায়ন, আগামীতে কীভাবে বাস্তবায়ন হবে, এই বিষয়গুলো নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে এখানে যে বিষয়গুলো সে 2009 সন থেকে সন্দেহ করা হয়েছিল এবং যে বিষয়গুলো পপুলার ছিল, মানুষের বিশ্বাসের ক্ষেত্রে মানুষ এই বিষয়গুলি মনে করতেন যে এই টোটাল ঘটনাটি ঘটিয়েছে ভারত। এখানে বিডিআর সদস্যদের মধ্যে যে ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল, অফিসারদের বিরুদ্ধে ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল এবং তারাও যে বিডিআর যে মূলত বিএসএফ এর মতো একটি প্রতিষ্ঠান হতে চাচ্ছিল দীর্ঘদিন ধরে,
কোনো অবস্থাতে বিডিআর টিল টুডে এখন পর্যন্ত বিএসএফ এর মানে বিজিবির মধ্যে সেনাবাহিনী থেকে ডেপুটেশনে কর্মকর্তারা এসে এখানে নেতৃত্ব দেবেন, এটা কিন্তু বিজিবি বা বিডিআর যারা সাধারণ সৈনিক তারা কখনোই পছন্দ করে না। তারা চায় যে আনসার বাহিনীর মতো তাদেরও একটা যাকে বলা হয় সেই কমিশন র্যাঙ্কগুলো থাকুক। এটা সেই কোনো মিলিটারি একাডেমির মাধ্যমে হতে পারে, সেটা পুলিশ একাডেমির মাধ্যমে হতে পারে। দ্বিতীয়ত যে চালডাল যে প্রজেক্ট যেটা শুরু হয়েছিল 111-এর সময়, এটা নিয়ে সকলের মধ্যে বিস্তর মানে যাকে বলা হয় অভিযোগ ছিল। অনেকের আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছিল, অনেকে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যাচ্ছিল, এবং এই যে বিডিআরে যারা সাধারণ মানে এই ডাল ভাত কর্মসূচির জন্য যারা শ্রম দিতেন, তাদের কর্মকাণ্ড অনেকটা রাস্তার সেই ঠেলাগাড়ি চালক, লেবার, কুলি, মুটে মজুরের মতো হয়ে গিয়েছিল। তারা তরি তরকারি বিক্রি করতেন, এগুলো বস্তা মাথায় নিয়ে যেতেন। এই কর্মকাণ্ডগুলো তৎকালীন বিডিআরে যারা সিপাহী তারা এটা মেনে নিতে পারেননি। এনিওয়ে, তো এই অনেকগুলো বিষয় ছিল যে বিষয়গুলো এই তদন্ত প্রতিবেদনে কিভাবে এসেছে এটা বলতে পারবো না, কিন্তু এখানে যেগুলো পপুলার, একেবারে জনপ্রিয়, যেগুলো আশা করা হয়েছিল, যেগুলো আশঙ্কা করা হয়েছিল, এবং জনমনে যারা আওয়ামী লীগ বিরোধী, যারা ভারত বিরোধী, তাদেরকে স্বস্তি দেওয়ার জন্য যে ধরনের বক্তব্য থাকা দরকার ছিল, প্রায় সবগুলো বক্তব্য টু দি পয়েন্টে এখানে সন্নিবেশিত করা হয়েছে। এর ফলে সেনাবাহিনীর সঙ্গে বিজিবির সম্পর্ক বা তৎকালীন বিডিআরের সম্পর্ক, এমনকি বর্তমান সেনা প্রধানের সঙ্গে এই সংঘর্ষের, এই বিদ্রোহের কি সম্পর্ক রয়েছে, আওয়ামী লীগের সঙ্গে এই বিদ্রোহের যে সম্পর্ক, এটি এখানে স্পষ্ট করা হয়েছে। এবং এখানে সরাসরি ভারতকে দায়ী করা হয়েছে বাই নেম, যে তারা বাংলার মাটিতে সৈন্য পাঠিয়ে, গুপ্তচর পাঠিয়ে, এবং এখানকার পলিটিক্যাল যারা লোকজন রয়েছে তাদেরকে মোটিভেট করে এইরকম একটি জঘন্য হত্যাকাণ্ড তারা চালিয়েছে, প্রথমত বিডিআরকে ধ্বংস করার জন্য, যেন তারা কোনো অবস্থাতেই বিজিবির সঙ্গে মানে বিএসএফ এর সঙ্গে আগামীতে কোনো যুদ্ধ, সংঘাত, সংঘর্ষ করতে না পারে। অথবা সীমান্তের ওপারে বিজিবি মানে বিএসএফ যখন মানে প্রকাশ্যে মলত্যাগ করে, ওপেন এয়ার, এটা তো ভারতীয়দের একটা অভ্যি, বা বিডিআর তারা ঢিল ছুঁতে না পারে, হাসতে না পারে, বা যারা অতিরিক্ত ভারত প্রীতি তারা যেন গিয়ে তাদের একটু শৌচকর্ম করে দিতে পারে, এরকম যেন একটা দাসত্বের মনোভাব থাকে। এই মনোভাব তৈরি করার জন্য বিডিআর এর মেরুদণ্ড ভেঙে দেওয়ার প্ল্যান ভারত করেছে। এই প্রতিবেদনের মাধ্যমে সেটা শতভাগ নিশ্চিত করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত যে সেনাবাহিনীর 57 জন কর্মকর্তা হত্যার মাধ্যমে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের ভয়, আতঙ্ক, দ্বিধা বিভক্তি তৈরি করে দেওয়া হয়েছে। তো এনিওয়ে, জনাব ফজলুর রহমান যে কাজটি করেছেন, সেই কাজ এখন তার যারা সমর্থক রয়েছেন, তিনি তো যে কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন, সেই কমিউনিটির পীর হজরতুল আল্লাম, তাকে অনেকেই মহামানব মনে করেন। তো ভবিষ্যতে সেই গ্রুপটি, দক্ষিণপন্থী গ্রুপটি যদি ক্ষমতা আসে, তিনি হয়তো দেশের নিরাপত্তা উপদেষ্টা হবেন, স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, বা আরও অনেক কিছু হবেন। তো তার সেই যে শ্রমলব্ধ কমিশনের রিপোর্ট, এটি একটা ইউনিক প্রোডাক্ট। এই প্রোডাক্টটি আমি অনেকগুলো বিখ্যাত কমিশনের রিপোর্ট পড়েছি। কিছু রিপোর্ট তো সাহিত্যের মানে এত উঁচু পর্যায়ের, তার মধ্যে উইলিয়াম হান্টারের সেই বিখ্যাত দ্য ইন্ডিয়ান মুসলিম, দুনিয়া কাঁপানো একটি প্রতিবেদন, ওটাও পড়ার আমার সুযোগ হয়েছে। তো ফজলুর রহমান সাহেবের এই প্রতিবেদনটি বই আকারে ছাপা হোক, আমরা পড়ি, আর এই প্রতিবেদনের আলোকে যে সকল সুপারিশগুলো করা হয়েছে সেগুলো বাস্তবায়ন হোক, আর যাদেরকে ইন্ডিকেট করা হয়েছে এই ঘটনার জন্য যারা দায়ী, তাদের বিচার হোক, দৃশ্যমান বিচার হোক, আর যারা পালিয়েছে তাদেরকে ধরে এনে বিচার করা হয়, সেটাই দেখার আশায় রইলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।